Welcome back once again to this channel. Aspire to Active. আজকে খুব একটা সহজ একেবারে সিম্পল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি যারা ছাত্র রয়েছে তোমাদের কাজ এটা খুব সুন্দরভাবে কাজে লাগবে। তাই পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি আশা করছি যে এই ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হবে তোমরা হয়তো সেই ইনফরমেশনগুলো এর আগে হয়তো কখনোই শোনোনি। তাই অবশ্যই ভিডিওটি দেখো ভালো করে এবং পারলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। So let's begin without wasting much more time and try to look into the poem. What is there in the poem? Asleep in the Valley. If we analyze the term, যদি আমরা টার্মটাকে একটু ব্যাখ্যা করে অ্যানালাইজ করি, সিম্পলি আমাদের সামনে একটা ভ্যালির ছবি, একটা উপত্যকার ছবি উপস্থাপন করা হয় এবং যে উপত্যকাটা পুরোপুরি অ্যাসলিপ, পুরোপুরি শান্ত স্নিগ্ধ, যেন সেখানে কোনো যানবাহন নেই, বাস্তব জীবনের কোনো হই হুল্লোড় নেই, দেয়ার ইজ নো হাসল অ্যান্ড বাসল অফ দ্য town, but there is a certain kind of calmness and serenity in the valley. So this title is in fact inducing in us the sense of calmness of a valley. এই যে কবিতাটা আর্থার রিম্বা বা আর্থার র্যাবো আমরা যাই বলি না কেন, যেহেতু আর্থার রিম্বা একজন ফ্রেঞ্চ রাইটার ছিল, ফ্রেঞ্চ কবি ছিল এবং সেই কবি তিনি এতটা জিনিয়াস ছিলেন যে তার কবিতা পড়ে একজন বিখ্যাত লোক, একজন বিখ্যাত ক্রিটিক ভিক্টর হুগো, নামটা মনে রাখবে, ভিক্টর হুগো একটা খুব ভালো কথা বলেছিল যে এই আর্থার রিম্বা সে হচ্ছে কি না ইনফ্যান্ট শেক্সপিয়ার, একজন ছোট্ট শেক্সপিয়ার যেন মনে হয়, কারণ তার কবিতার মাধ্যমে তিনি উপস্থাপন করতেন প্রাকৃতিক সিনারিও, তার এক্সপিরিয়েন্সকে এমনভাবে যে কেউ প্রলুব্ধ হতো সেই কবিতাকে পড়তে এবং পূর্ণাঙ্গভাবেই সেই কবিতাকে উপলব্ধি করার চেষ্টা করত এবং যতই টাইম লাগুক না কেন একজন রিডার তার কবিতাকে পূর্ণাঙ্গ রূপে পড়ার চেষ্টা করে। এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাকচুয়ালি ইট ইজ আ ফ্রেঞ্চ পোয়েম অ্যান্ড হোয়েন এভার দিস পোয়েম was written in French, the poem has a new title. The name of the title is লি ডারমিউ লাভ হেল। জাস্ট রিমেম্বার দ্য নেম, একটু মনে রেখো যে নামটা হচ্ছে লি ডারমিউ লিভ হেল। এটা হচ্ছে ফ্রেঞ্চ একটা টাইটেল এবং এই কবিতাটা পাবলিশড হয়েছিল আর্থার রিম্বার একটা অ্যান্থোলজি যার নাম হচ্ছে পোয়েসিস। কবিতা কম্পোজ করা হয়েছিল ইন 1870. Though this poem was published 2 years later, that means that 1872 is the year of the publication of this poem. আর্থার রিম্বা তার শৈশবকাল থেকে প্রায় যখন খুব অল্প বয়স সেই সময় থেকে তার কবিতা পাবলিশ করেন এবং ইন্টারেস্টিংলি একটা কথা বলতেই হয় যে যখন মাত্র 16 বছর বয়স ছিল তার একটা কবিতার সংকলন পাবলিশ করা হয়, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস, যেখানে অনেকগুলো কবিতা ছিল, সেই কবিতা পাবলিশ করা হয় তার বয়স যখন ছিল মাত্র 16 বছর এবং সেই জন্য তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিটিক্স অনেক রকম উপাধি দিয়ে থাকেন। কেউ কেউ বলে থাকেন যে সে হচ্ছে এমন একজন লেখক যার মধ্যে শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, যত সমস্ত রোমান্টিক কবি ছিল প্রত্যেকের গুণাবলী বিদ্যমান। আমরা এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই যে কবিতা, বর্তমান কবিতা যদি আমরা একটু পড়ি আমরা বুঝতে পারবো যেন মনে হচ্ছে কবি আমাদের সামনে একটা পিকচার্স কিউ প্রেজেন্টেশন উপস্থাপন দিচ্ছেন। কার না একটা ভ্যালি, যে ভ্যালিটা শান্ত স্নিগ্ধ, কিন্তু ফাইনালি আমরা দেখতে পাবো যে আসলে এই কবিতাটা কোনো একটা ভ্যালিকে নিয়ে লেখা নয়। Rather this poem highlights the massacre of the war, the destruction of the war. মনে হবে যে এই কবিতাকে যেন উপস্থাপন করছে একটা যুদ্ধের বিভীষিকা, যুদ্ধের যে ধ্বংসলীলা, সেই সমস্ত কিছুই এই কবিতার মাধ্যমে উপস্থাপন করা হয়। এবার একটু দেখে নেওয়া যাক এই যে আর্থার রিম্বা, এর জন্ম হয়েছিল 1854 সাল এবং মারা গিয়েছিল
1891 সাল, মাত্র 36 বছর বয়সে তিনি মারা যান। তার পুরো নাম ছিল জিন নিকোলাস আর্থার রিম্বা, এবং সে আগেই বলেছিলাম যে সে খুব শৈশবকাল থেকেই তার লেখা তিনি শুরু করেন। এবং আজকে আমরা যে কবিতাটা পড়ব, সেই কবিতাটা পড়বার আগে তাকে অনেকেই অনেক কিছু বলেছেন। কেউ তাকে বলতেন যে বয় পোয়েট, কারণ তার অধিকাংশ কবিতাগুলো পাবলিশড হয়েছিল ডিউরিং হিজ বয়হুড। অ্যান্ড মেনি আদার্স অলসো অ্যাকোলেক্স হিম অ্যাজ দ্য মার্ভেলাস বয় ফর হিজ জিনিয়াস, ফর হিজ রাইটিং ক্যাপাবিলিটি। তাদের লেখার দক্ষতা, তার যে ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি, এই সমস্ত কিছু থাকার জন্য কেউ কেউ তাকে আবার মার্ভেলাস বয় এই রকমের উপাধিতে ভূষিত করেন। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ কবিতা, এবং এটা হচ্ছে স্যালভাডোর আউটরেজ কার্বোনার্স। এগেন আই এম রিপিটিং দ্য নেম, স্যালভাডোর অর্টিজ কার্বোনার্স, যার সহযোগিতায় এই কবিতাটা ট্রান্সলেশন করা হয় ইন্টু ইংলিশ। অ্যান্ড দেয়ারফোর অ্যান্ড উই আর নো আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু bestow in the poem. If we try to look into the background of the poem, যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই, অ্যাকচুয়ালি এই কবিতা কখন লেখা হয়েছিল? এই কবিতা লেখা হয়েছিল, আগেই বলেছি, যে 1870 সালে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেই সময় একটা যুদ্ধ চলছিল, কাদের মধ্যে না, ফ্রান্স এবং প্রাসিয়া। বর্তমানে যে দেশটাকে আমরা জার্মানি নামে জানি, সেই তারই একটা নাম ছিল তখন প্রাসিয়া। এই প্রাসিয়ার সঙ্গে ফ্রান্সের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই কবিতাকে লেখা হয়েছিল। আশা করছি এতক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ডটা কী, এবং অনেকগুলো তথ্য আমি উপস্থাপন করলাম। আশা করছি প্রত্যেকের কাছে হয়তো অনেকটা ভালো লাগবে। এবার চলো আমরা দেখে নিই এই যে কবিতাটা, এই কবিতার যে মানে, যে লাইন বাই লাইন অ্যানালিসিস, সেটা একবার বোঝার চেষ্টা করি, এবং হয়তো আমাদের সামনে আরও অনেকটা সহজ হয়ে যাবে এই কবিতাটা। আগেই বলেছি যে খুব একটা কঠিন কবিতা নয়, জাস্ট একটু ধৈর্য দিয়ে দেখো এবং পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে পারবে, আর কোথাও যাওয়ার দরকার নেই। তবে একটা রিকোয়েস্ট আবার করছি, যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবার দেখে নেওয়া যাক কবিতার মধ্যে কী আছে। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড এ লিভ স্ট্রং স্ট্র্যাংস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। প্রথমেই বলা হচ্ছে কি না, এ স্মল গ্রিন ভ্যালি, একটা ভ্যালি, যে ভ্যালিটা খুব দীর্ঘ নয়, ছোট, এবং গ্রিন। গ্রিন মিনস সেখানে হয়তো প্রচুর গাছপালা রয়েছে, যার ফলে পুরো ভ্যালিটা গ্রিন মনে হচ্ছে। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, এবং সেখান থেকে একটা নদী খুব আলতোভাবে, খুব হালকাভাবে, আস্তে আস্তে, ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এবার খুব সিম্পলি, খুব ন্যাচারালি একটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে যে যখন একটা নদী পার্বত্য প্রবাহে থাকে, তাকে মিনস দেখ, যখন একটা নদী কোনো একটা পাহাড়ি অঞ্চলে থাকে, নিশ্চয়ই তার গতি খুব মন্থর হয় না, খুব স্লো হয় না। কিন্তু কবি এখানে কি করে বললেন যে স্লো স্ট্রিম ফ্লোজ? তার মানে কি কোনো কিছু অন্য কিছু ব্যাখ্যা করতে চেয়েছেন কবি? হয়তো হ্যাঁ, হতে পারে। তবে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে যে অঞ্চলটার কথা এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা এলাকা, পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু বরফপাত হয়। এবং কেন বরফপাত হয়, এই কনসেপ্টটা কেন অনেকটা গ্রহণযোগ্য, কারণ পরে আমরা দেখতে পাবো সিলভার এই টার্মটা ইউজ করা হয়েছে, এবং সেই জন্য বলছি যে সেই জায়গা থেকে হয়তো বরফপাত হয় সেই জায়গাতে, এবং ফলে যখন বরফগুলো আস্তে আস্তে করে গলে যায়, অর্থাৎ বরফের যে গলন বা মেল্টিং প্রসেসটা অনেকটা স্লো, সো অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ফ্লোজ quite slowly. There is not the high velocity of water. Rather, the water moves in a gradual, slow way, and it leaves long strands of silver on the bright grass. এবং এই নদী যখন বয়ে যাচ্ছে, যে দুটো দিক, দুটো পাড় বা উপত্যকায়, সেখানে কী রয়েছে না, লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। যে ঘাসগুলো রয়েছে, গ্রাস রয়েছে, সেগুলো কেমন না, উজ্জ্বল, খুব
চকচকে করছে এবং তার ওপরে কিন্তু তখনও পর্যন্ত সিলভারি আভা, সাদা রঙের আভা তখনও পর্যন্ত বিদ্যমান। এবার এই সিলভারি আভা হওয়ার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে এই সমস্ত গাছ, যে সমস্ত ঘাসগুলো ছিল, তার উপরে হয়তো কোনো একটা মোমের প্রলেপ বা কিউটিকেল থাকার ফলে সূর্যের আলোর সংস্পর্শে এসে পুরো যে গাছপালা বা পুরো যে তৃণভূমি ছিল তার ওপরই ভাগটা অনেকটা খুব সিলভার বা খুব সাদাটে লাগছে। অথবা আর একটা এমন হতে পারে যে ওই জায়গায় যেহেতু বরফপাত হয়, বরফ ছিল, অতএব সেই জন্য বরফ এখনো পর্যন্ত অনেক জায়গায় বিদ্যমান, ফলে এখনো পর্যন্ত সেই জায়গাতে সিলভারি যে টিংচার সেটা এখনো পর্যন্ত দেখা যায়। ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম দ্য সানস রেজ, আর ফ্রম দ্য মাউন্টেন টপ একেবারে পাহাড়ি অঞ্চলের যে উপরিভাগ, সেখান থেকে কি করছে না স্ট্রিম করছে। খুব একটা দারুণ একটা উপমা আমাদের কবি এখানে ইউজ করেছেন, যে স্ট্রিম। অ্যাকচুয়ালি স্ট্রিমটাকে আমরা ইউজ করি বেশিরভাগ সময় তরল কোনো একটা পদার্থের ফ্লোকে বোঝাবার জন্য, কিন্তু এখানে আমাদের মাউন্টেনের ওপর থেকে যে সূর্যের যে আলো বা রেজ, সে সূর্যের কিরণ সে কী করছে, নেমে আসছে কীরকম না স্ট্রিমের মতো। একটা নদী যেমন বয়ে আসে ঠিক সেই রকম সেও যেন বয়ে আসছে, এবং সে কোথায় নিশ্চয়ই বয়ে আসবে না উপত্যকার মধ্যে, ওই যে সানরেজ ওটা বয়ে আসছে। They fill the hollow full of light. As a result, what we can see there, that this sunlight fills the entire hollow of the valley. hollow কাকে বলে না, দুটো যে পাহাড়ি অঞ্চল তার মাঝখানের যে গর্ত মতো আকৃতি তাকে বলা হচ্ছে হলো। অর্থাৎ বললে আমরা যদি ভূগোলের ভাষায় বলি, অনেক সময় আমরা ভি আকৃতির উপত্যকা দেখি আর ইউ আকৃতির উপত্যকা দেখি। তার মানে দুটো দিক খাড়া হয়, মাঝখানের যে অঞ্চল, ঢালু অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে হলো। এবং এই জায়গাতে ওই যে সানরেজ বা সূর্যের আলো ওটা পরিপূর্ণ করে দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে। এ ইয়ং সোলজার, ভেরি ইয়ং, lies open mouthed, a pillow made of fern beneath his head, asleep. এবার আসি আরেক জায়গায়। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছিলাম না, খুব একটা সুন্দর একটা সিনারিও, যা প্রাকৃতিক দৃশ্যাবলী, যে দৃশ্যটা আমাদের প্রত্যেককে, আমাদের দৃশ্যপটটা এতটাই ভালো যে আমাদের প্রত্যেককে আকৃষ্ট করে। এবার আমরা একটু যে ডেভেলপমেন্ট, এই যে গল্পের যে ডেভেলপমেন্ট সেদিকটাতে আমরা যাচ্ছি, এবং কার দেখা পাচ্ছি না সোলজার, একজন সৈনিকের। অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য সোলজার ইজ দ্যাট হি ইজ নাও লাইং অন দ্য গ্রাস, অ্যান্ড হোয়েন এভার হি ইজ লাইং হিজ মাউথ রিমেন্স ওপেন্ড। তার মানে যখন সে ঘুমিয়েছিল বা ঘুমিয়ে আছে তখন তার মুখটা কিন্তু খোলা অবস্থায়। আমরা প্রত্যেকে ঘুমাই। এখন তো আমরা অনেকেই মোবাইলের সাহায্যে বুঝতে পারি, যদি আমার কোনো সঙ্গী বা কেউ যদি আমার ছবিটা তুলে রাখে, ঘুমের সময় আমার মুখটা অ্যাকচুয়ালি খোলা থাকে না বন্ধ থাকে, ঘুমের সময় আমরা নাক ডাকি না ডাকি না, এই সমস্ত কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু আমার পাশের সঙ্গী থাকলে হয়তো আমাকে অনেকটা বুঝিয়ে বলতে পারে। এই যে সৈনিকটা, এবং তার একটা দারুণ অ্যাডজেক্টিভ, ভেরি ইয়ং। কবি এখানে ইচ্ছা করলেই ইউজ করতে পারতেন ইয়ং, অর্থাৎ ইয়ং বলতে ফুল অফ ভিগার, ফুল অফ ইউথফুল ভিগার, এই কথাটা সহজেই বলা যায়। কিন্তু কবি দেখো খুব একটা ইন্টারেস্টিংলি ভেরি ইয়ং বলছেন, এবং এই অর্থে বলছে এই যে সোলজার, যে কিনা এখনো পর্যন্ত জীবনের অধিকাংশ এক্সপিরিয়েন্স তার হয়নি, বাস্তব এক্সপিরিয়েন্স এখনো অবধি করেনি, হয়তো কোনো একটা বিড়ম্বনায় পড়েছে, হয়তো যুদ্ধে অংশগ্রহণ করে বা সৈনিক হয়, এবং ফলে কি হচ্ছিল তার জীবন সম্পর্কে অভিজ্ঞতা খুব কম, এবং সেই দিক থেকে সে সত্যিই কিন্তু ভেরি ইয়ং। এইরকম সোলজার সে কী করছে, ওপেন মাউথ, তার মুখটাকে খোলা রেখে ঘুমিয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, এবং যখন সে ঘুমিয়ে আছে একটা বালিশের ওপরে তার মাথাটা আছে। কোথায় আছে না, বলছে এ পিলো, একটা বালিশ রয়েছে, মেড অফ ফার্ন, যে বালিশটা তৈরি হয়েছে কি দিয়ে না ফার্নের তৈরি। খুব সিম্পলি
আমরা বলতে পারি যে আমরা যে বালিশগুলো ইউজ করি এখানে কিন্তু সৈনিকরা সেই রকম বালিশ পেতে পারে না। তারা প্রকৃতির মধ্যে কোনো একটা বালিশ তারা হয়তো পায়। প্রকৃতির মধ্যে বলতে কোনো একটা উঁচু জায়গা, যেখানে হয়তো ঘাস পরিপূর্ণ আছে, তার উপরে মাথা রেখে ওরা ঘুমায়। সেই রকম একটা জায়গা যেখানে ফার্নের তৈরি উঁচু জায়গা বালিশের মতো, সেই জায়গাতে মাথাটা রেখে দিয়ে সে ঘুমিয়ে আছে। এতক্ষণ পর্যন্ত খুব মনে হচ্ছে যেন আমাদের কবি যে সোলজারের কথা বলছে সে দারুণ একটা প্রাকৃতিক সিনারিও এনজয় করছে। অ্যাসলিপ, এই সোলজার কেমন ঘুমিয়ে আছে না, একেবারে ঘুমন্ত, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডার গ্রোথ, এবং নিচের দিকে যে ঘাস রয়েছে, যে বড় বড় যে লতা বা গুল্ম আছে, তার উপরেই যেন সে তার হাত পাটাকে, তার দেহটাকে পুরোপুরি প্রসারিত করে দিয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, এবং দেখলে মনে হবে যেন তার গায়ের যে রং, সে রংটা কীরকম না বিবর্ণ। এখান থেকে আমাদের কিন্তু একটু ভোল্টা বা দুঃখের যে গল্প শুরু হয়। তোমরা প্রত্যেকে জানো যে এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা হচ্ছে সোনেট একটা, এবং এই যে প্রথমের যে স্ট্যান্ডা আমি বললাম, এটা হচ্ছে আমাদের অক্টেভ, এবং লাস্টে আমরা দেখবো সেস্টেড। ইউজুয়ালি আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে এই অক্টেভের শেষের দিকে, অর্থাৎ শেষ দু লাইনে বা কখনো এক লাইনেও এমন একটা রিভার্সাল আইডিয়া প্রকাশ করা হয় যে আইডিয়াটা মনে হয় যেন এই প্রথমের যে লাইনগুলোর সঙ্গে কোনো মতো খাপ খায় না। এখানে বলা হচ্ছে পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, এই সৈনিকটা ঘুমিয়ে রয়েছে, এবং যখন সে ঘুমিয়ে আছে কী অবস্থায় না পেল, তার গায়ের যে রং বিবর্ণ। এবং এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রবাবলি দ্য ইয়ং সোলজার ইজ নট অ্যাট অল এনজয়িং দ্য বিউটি অফ নেচার, সে কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করছে না। গ্রিন সানসোক বেড, এবং যেখানে সে ঘুমিয়ে আছে যে বিছানাটা, সেটা কীরকম না সানসোক, অর্থাৎ সেখানে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, ফলে সেই বিছানাটা অনেকটা গরম। এই রকম একটা ঘাসের বা তৃণভূমি বা মিগো, তার উপরে এই ইয়ং সোলজার ঘুমিয়ে আছে। এবার তার পরের যে লাইনগুলো আছে একটু দেখে নেওয়া যাক, শেষটা দেখে নেওয়া যাক। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, এবং যখন এই সোলজার ঘুমিয়ে আছে তার পা, এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়েছিলাম যে সে দেহটাকে পূর্ণাঙ্গ রূপে বিস্তৃত করে দিয়েছে ওই তৃণভূমির ওপরে। এবার একটা মাইক্রোস্কোপিক ভিউ আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, একেবারে কাছে গিয়ে সেই সোলজারটাকে আমাদের দেখতে সাহায্য করছে এই লাইনটা। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা গুলো প্রসারিত হয়ে যেন ফুলের ওপরেই আছে। হি স্লিপস, আর সেই জায়গাতেই সে ঘুমিয়ে আছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইথাউট এ গাইল, আর তার যে মুখের হাসিটা কীরকম না ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, একটা সদ্য জাত শিশু, মানে যে এখনো পর্যন্ত জীবন সম্পর্কে কিছুই জানে না, সে দেখবে শত্রুর সামনে গেলেও সে মুচকি হাসবে, আবার বন্ধুর সামনে গেলেও মুচকি হাসবে। এটা হচ্ছে তার একটা অ্যাটিচিউড, তার একটা নেচার বা তার প্রকৃতিগত একটা বিহেভিয়ার। এখানে এই যে সোলজার, তার মুখের যে হাসিটা কীরকম আছে না ইনফ্যান্ট, একটা বাচ্চা ছেলের হাসির মতো, জেন্টেল, একেবারে ভদ্র শান্ত একটা হাসি, উইথাউট গাইল, যার মধ্যে কোনো ছল চাতুরি বা প্রতারণা কিছুই নেই। অর্থাৎ এই সোলজারটা হয়তো যখন মারা যায়, সে হতে পারে যে সে যুদ্ধটা কি সে প্রকৃতপক্ষে জানেই না, হঠাৎ করে হতেই পারে তাকে হয়তো কেউ আঘাত করে, তাকে বুলেটের দুটো গুলি মেরে কেউ আঘাত করে, এবং সে তার মুখের মধ্যে এমন একটা হাসি প্রকাশ পায় যে হাসিটা একেবারে শিশুর মতো ছিল। এখানে অনেক ক্রিটিক্স আবার আইরনির একটা বহিঃপ্রকাশ হিসাবে ধরে থাকেন, যেন আমাদের এই ইয়ং সোলজার সে বলতে চাইছেন যে দেখো, সত্যি কতই না আমরা দুর্বিষহ, আমাদের উচিত প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা, সেই কাজটা না করে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি, এবং তাচ্ছিল্য করছে এই মানব জাতির উন্মাদনাকে,
প্রত্যেকটা মানুষ যেন মনে করে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা জীবনের অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি, এবং তার ফলেই কিন্তু বিভিন্ন রকমের যুদ্ধের যে আর্মারি বা যুদ্ধের যে যন্ত্রপাতি সেগুলো ইনভেন্ট করা হয়, এবং তার সাহায্যেই আমরা এই ধ্বংসলীলা চালাই। এইখানটাতে এই ইয়ং সোলজার যেন সে একটু তার শিশুর মতো শিশুসুলভ হাসির সাহায্যে তিনি যেন ব্যঙ্গ করছেন, বিদ্রূপ করছেন ওই সমস্ত যুদ্ধপ্রেমী, ওই সমস্ত যুদ্ধে উন্মাদনায় বা যুদ্ধে উন্মাদনায় পরিপূর্ণ ওই সমস্ত মানুষদেরকে। ওহ নেচার কেপ হিম ওয়ার্ম, এখানে কবি ইন্টারফেয়ার করে বলছেন ও প্রকৃতি কিপ হিম ওয়ার্ম। যেহেতু আগেই বলছিলাম যে ওই যে এলাকাটা প্রবাবলি সেখানে স্নো বা তুষারপাত হতো, তো তাই কবি বলছেন যে ওহ নেচার প্রকৃতি কিপ হিম ওয়ার্ম, প্রকৃতি তুমি ওই সোলজারটাকে গরম রেখো। এখানে গরম রাখা হচ্ছে, গরম মিন্স আমাদের লাইফ বা সোর্স অফ লাইফ, এটাকে সবসময় আমরা ভেবে নেই। যেমন দেখবে যে মুরগি যখন ডিম দেয়, সেই ডিম থেকে যখন সে বাচ্চা তৈরি করে, যাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, সেখানে আমরা দেখতে পাই যেন সে তার ডানার মধ্যে ওই ডিমগুলোকে রাখে গরম করে, যাতে করে সেখানে বাচ্চার বা প্রাণের সঞ্চার হয়। এখানে আমাদের কবি বলছেন যে নেচার কিপ হিম ওয়ার্ম, তোমাকে দায়িত্ব দিলাম ওই সোলজারটাকে বাঁচিয়ে রেখো। হি মে ক্যাচ কোল্ড, যেন সে মরে না যায়, যেন সে একেবারে শেষ না হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে সেই সোলজারটা কিন্তু মৃত, সেই সোলজারটা হচ্ছে ক্যাজুয়ালিটি অফ ওয়ার, সে হচ্ছে এই যে বিভীষিকাময় যুদ্ধের ফল। যদি যুদ্ধ না হতো হয়তো সে বেঁচে থাকতো, কিন্তু দুর্ভাগ্য, দি সোলজার ইজ দ্য ক্যাজুয়ালিটি অফ ওয়ার। দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এবং সেই সোলজারটা এতটাই নিদ্রিত, মানে সে যেহেতু মৃত্যুর দ্বারা আবৃত, তাই বলছে দ্য হামিং ইনসেক্ট, সেখানে কিছু গুনগুন করা কীটপতঙ্গও কিন্তু তার এই রেস্ট টেকিংটাকে কোনো মতে বিরক্ত করছেন না। এই সোলজার যে ঘুমিয়ে রয়েছেন তার রেস্টটাকে যেন কেউ কোনো মতেই ডিস্টার্ব করতে পারছেন না। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমিয়ে রয়েছে খোলা সূর্যের নিচে, অর্থাৎ আকাশের নিচে ঘুমিয়ে রয়েছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার একটা ছাতির ওপরে রেখে। যদি আমরা এই অবধি পড়েও থেমে যাই, আমরা যদি কেউ অন্যভাবে ইন্টারপ্রিট করি তবু হয়তো করতে পারি, তবু হয়তো আমরা বলতে পারি যে না, আমাদের ইয়ং সোলজার সে কিন্তু এখনও অবধি জীবিত আছে, কিন্তু সে মৃত তার প্রমাণটা আমরা এই লাস্টের লাইনে পাচ্ছি। অ্যাট পিস ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার গায়ের মধ্যে দেখা যাচ্ছে দুটো রেড হোল, দুটো বুলেটের চিহ্ন, এবং এই চিহ্নটা প্রমাণ করে দেয় যে ওই সোলজারটা কিন্তু মৃত, সোলজারটা আসলে কোনো মতেই বেঁচে নেই। তাই এই যে পোর্শনটা আমাদেরকে পুরোপুরি আমাদের মনটাকে বিষাদময় করে তোলে, এবং এই যে কবিতাটার মধ্যে অনেক সিম্বলিজম বা অনেক রকমের ইন্টারপ্রিটেশন হয়। অ্যাকচুয়ালি এই কবিতাটা হচ্ছে আমাদের মানব সমাজের গল্প, একটা মানুষের জীবনের গল্প। আমরা যারা মানুষ, যদি আমরা একটু সোলজারটার সঙ্গে কম্পেয়ার করি, যদি আমরা যুদ্ধে হয়তো গেলাম না, আমরা একটা খুব সুন্দর প্রকৃতির মধ্যে বাস করি, আমরা আস্তে আস্তে করে বৃদ্ধি পাই, হঠাৎ করে কোনো একটা প্রাকৃতিক ক্যালামিটি আসে এবং আমাদেরকে ধ্বংস করে দেয়। এটা হচ্ছে সেই জিনিসটা। আবার এই যে সুন্দর পৃথিবী, যে পৃথিবীটা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে আমাদের এই প্রকৃতির মাধ্যমে, সেই সুন্দর পৃথিবীও কিন্তু ফাইনালি একটা সময় ধ্বংস হয়ে যাবে। তাই সেই রকমের ভাবেও অনেক রকমের ইন্টারপ্রিটেশন অ্যারাইজ করে। আই হোপ দিস ভিডিও will be helpful to all of you. I don't know how much capable I am to impart the knowledge to all of you. Again, I am just requesting you, please subscribe this channel and support this channel to grow. Thank you.